প্রতিপক্ষকে ফাঁসাতে ভুয়া তথ্যে রাজনৈতিক মামলার হিড়িক, তদন্ত ছাড়াই নির্বিচার ধরপাকড়। ৭ জুলাই দেশ জুড়ে পালিত হয় বাংলা ব্লকেজ কর্মসূচি, কোটা আন্দোলনকে দিয়েছিল নতুন মাত্রা। চট্টগ্রাম বন্দরে নিউ মোরিং টার্মিনাল পরিচালনা শুরু ড্রাইডকের, শিগগিরই হবে ডিপিএম চুক্তি। একজনের আয়ে সংসার চালাতে নাভিশ্বাস অর্ধেক জনগোষ্ঠীর, নতুন কর্মসংস্থান তৈরির পরামর্শ। নতুন অর্থবছরে সঞ্চয়পত্রের সুদহারে লাগাম টেনেছে সরকার, ইতিবাচক বলছেন বিশেষজ্ঞরা। ব্যক্তিস্বার্থে কাউকে ফাঁসানোর অন্যতম মাধ্যম এখন বৈষম্য বিরোধী মামলা। আসামি করা হচ্ছে মনগড়া তথ্য আর মিথ্যা রাজনৈতিক পরিচয় দিয়ে। কোনো রকম তদন্ত ছাড়াই গ্রেপ্তার হচ্ছেন নিরপরাধ ব্যক্তি। নিহতের নিকটাত্মীয় ছাড়া বেশিরভাগ বাদীর উদ্দেশ্যই অসৎ। রমিজ হোসেনের প্রতিবেদন। হাসপাতালের নিচ থেকেই ডিবি পুলিশ ধরে নিয়ে গেছে। জন্মের পর শিশুটি যখন হাসপাতালে, গ্রেপ্তার হন বাবা। 2 মাসেও কন্যা সন্তানের নামটাও রাখতে পারেননি মানসিকভাবে বিপর্যস্ত মা আফরিন হাসান মুন্নি। আজকে প্রায় 2 মাস তার এখনো আমরা নামটাও রাখতে পারিনি। এই নারীর স্বামী পেশায় ব্যবসায়ী ইসমাইল প্রধানিয়ার বিরুদ্ধে হয়েছে 6টি মামলা। অভিযোগ, 5 আগস্ট সকাল 11টা থেকে সন্ধ্যা 7টার মধ্যে আশুলিয়া, যাত্রাবাড়ি, পল্টন ও ভাটারায় গণঅভ্যুত্থানে হত্যাকাণ্ডে অংশ নিয়েছে সে। প্রতিটি মামলায় ব্যবহার করা হয়েছে ইসমাইলের ভিন্ন ভিন্ন রাজনৈতিক পরিচয়। কোথাও দেখানো হয়েছে রমনা থানা স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদকের পরিচয়, আবার কোথাও যুবলীগ নেতা। একই দিনে একজন মানুষ কিভাবে এতগুলা জায়গায় যেয়ে হত্যা করতে পারে? হত্যা মামলা আপনাকে তদন্ত করে আসেন নাই, আসামি ধরতে আসছেন। তখন ডিবি ওরা বললো যে আমরা ধরে নিয়ে তারপর তদন্ত করব। সেই মেয়েটার সাথে একটু থাকতেও পারে নাই। আমি হসপিটাল থাকা অবস্থায় তাকে ধরে নিয়ে গেছে। আমাদের উপর দিয়ে কি যাচ্ছে এটা শুধু আমরাই জানি। জুলাই আন্দোলনে নিহত রিয়াজের স্ত্রী ছাড়াও একই ঘটনায় মামলা করেছে জাহিদুল নামের এক ব্যক্তি, যেখানে আসামি ইসমাইল। এই জাহিদুলের বিরুদ্ধে আছে প্রতারণা সহ 6টি অভিযোগ। ইসমাইলের স্বজনদের দাবি, ব্যবসায়িক দ্বন্দ্বে নাসির উদ্দিন দুলাল নামের এক ব্যক্তির প্ররোচনায় এসব মামলা হয়েছে। বিভিন্ন দলের পদবি দিয়ে তাকে এই মিথ্যা মামলাগুলোতে জড়ানো হয়েছে। হয়তো একটা সময় আসবে সেটা সে মিথ্যা প্রমাণিত হবে, কিন্তু এই যে 28-29 দিন বা কতদিন থাকতে হয় জেলে আমি জানি না, এই যে সে ভুক্তভোগী হইল, এইটার দায় কে নিবে? দুলালের খোঁজে তার ফরচুন শপিং মলের বাসায় চ্যানেল 24। জানা যায় প্রতারণা ও অর্থ আত্মসাতের দায়ে পলাতক রয়েছে সে। দুলালের বিরুদ্ধে সতর্কীকরণ বিজ্ঞপ্তিও সেটেছে এলাকাবাসী। এদিকে 6টি হত্যায় ব্যবসায়ী ইসমাইল প্রধানিয়ার সম্পৃক্ততা জানতে বাদীর সাথে যোগাযোগের চেষ্টা করা হয়। মামলার এজাহারে দেয়া সাদ্দাম হোসেন, জাহিদুল ইসলাম ও মাসুদ রানার মোবাইল নাম্বার বন্ধ পাওয়া যায়। তবে আবুল হোসেন নামের এক ব্যক্তি ফোন রিসিভ করে সাংবাদিক পরিচয় জেনে লাইন কেটে দেন। অবশ্য আইনি লড়াইয়ে গেল 18 জুন জামিন হয় ইসমাইল প্রধানিয়ার। কিন্তু জামিনের পর ভাটারা থানার আলাদা মামলায় নতুনভাবে গ্রেপ্তার দেখানোর আবেদন করে পুলিশ। অভিযোগ আছে নাম পরিচয় জালিয়াতি করা হয়েছে নতুন মামলায়, জানিয়ে পরস্পর বিরোধী বক্তব্য পুলিশের তদন্ত ও আদালতের জিআর শাখার কর্মকর্তার। না, আমি ওটা যাচাই করতে পারি না, কারণ সোনালিস্ট হচ্ছে আমাদের বলা হয় যে এটা সোনালিস্ট দেখান, জাস্ট নাম ঠিকানা দেওয়া হয়, পদ পদবি দেওয়া হয়, তখন যাচাই করার সময় থাকে না, সুযোগ থাকে না, আমরা দিয়ে দিই। পরে জিআরও আছে কোর্ট থেকে, উনি বললো যে ওনার তো পদ পদবি আছে, ওটা যুক্ত করে দেন। না না, আমি কই বলবো কই, আমি তো খুঁজলাম যে এরকম কোনো কিছু আছে না, এরকম কোনো তথ্য তো আমার কাছে নাই ভাই। রমিজ হোসেন, চ্যানেল 24, ঢাকা। বাংলা ব্লকেড বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এক অভিনব প্রতিরোধ কর্মসূচি। 1 বছর আগে যে কর্মসূচি নতুন মাত্রা যোগ করেছিল কোটা বিরোধী আন্দোলনে। এদিন শিক্ষার্থীদের অবরোধ ঘিরে অচল হয়ে পড়ে রাজধানী সহ দেশের বিভিন্ন সড়ক, মহাসড়ক। আশরাফুল আলম আকাশের রিপোর্ট। শিক্ষার্থীদের কোটা বিরোধী আন্দোলন একটু একটু দানা বেঁধে উঠতে থাকে জুলাইয়ের প্রথম সপ্তাহে। তবে শিক্ষাঙ্গন ও রাজপথে বিক্ষোভ অবরোধও যখন সাড়া দিচ্ছিল না সরকার, তখন দাবি আদায়ে প্রথমবারের মতো বড় কর্মসূচি দেয়া হয় 7 জুলাই।
শিক্ষার্থীদের দাবি দ্রুত গতিতে মেনে নেওয়া হচ্ছে না। গতানুগতিক হরতাল অবরোধের বদলে দেয়া হয় নতুন নাম বাংলা ব্লকেট। কোটা সংস্কারের 4 দফা দাবিতে দেশের বিভিন্ন প্রান্তে আওয়াজ তোলেন শিক্ষার্থীরা। সেদিন দুপুর গড়াতেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে ব্যানার, ফেস্টুন, মিছিল নিয়ে জড়ো হন আন্দোলনকারীরা। একে একে সায়েন্স ল্যাব, নীলক্ষেত, বাংলা মোটর, শাহবাগ মোড় দখলে নিলে অচল হয়ে পড়ে রাজধানীর গুরুত্বপূর্ণ সব সড়ক। 24-এর 7 জুলাই রাজপথে ছিলেন বৈষম্য বিরোধী আন্দোলনের মুখপাত্র উমামা ফাতেমা। তিনি বলছেন, ব্লকেট কর্মসূচি আন্দোলনকে দিয়েছিল নতুন মাত্রা। অবরোধ, হরতাল এভাবে কাইন্ড অফ আমরা সবসময় দেখে আসছি পলিটিক্যাল ফিল্ডে। তো প্রথমবারের মতো সেটা একটা ইংরেজি টার্ম, বাংলা ব্লকের টার্মটা যে এখানে আনা হয়, যাতে বেশিরভাগ আমাদের যারা মাস স্টুডেন্টরা তাদেরকে যাতে এখানে গ্র্যাব করা যায় আর কি। এক সপ্তাহের বেশি সময় ধরে চলা বাংলা ব্লকেটে শাহবাগে পুলিশের ব্যারিকেড ভেঙে ফেলেন শিক্ষার্থীরা। ঢাকা ছাড়িয়ে বাংলা ব্লকেট কর্মসূচি ছড়িয়ে পড়েছিল চট্টগ্রাম, কুমিল্লা, বরিশাল সহ বড় শহরগুলোতে। মহাসড়ককে অবস্থান নিয়ে বন্ধ করে দেওয়া হয় যান চলাচল। ঢাকা রিচা মহাসড়ক বন্ধ করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সে সময়ের চ্যালেঞ্জের কথা বলছিলেন তাদেরই কয়েকজন। আমাকে যদি ক্রস ফায়ার দেওয়া হয় এটা নিয়ে তেমন সাড়া শব্দ হবে না। তারপরে আমি এই আন্দোলনে ছিলাম আমার দায়বদ্ধতার জায়গা থেকে। যে ফ্যাসিস্ট রেজিম ছিল, এই ফ্যাসিস্ট রেজিমকে হটানো এটা আমার দায়িত্ব। আমি একজন নাগরিক, সচেতন নাগরিক হিসেবে আমার দায়িত্ব ছিল, যার কারণে আমি আমার জীবনের সর্বোচ্চ রিস্কটুকু আমি এই আন্দোলনে নিয়েছিলাম। যদি তারা পুলিশি রাষ্ট্রীয় বাহিনী দিয়ে যদি আমাদের উপর জুলুম না করতো, নির্যাতন না করতো, তাহলে হয়তো আলাদা রকম হইতো। বাট যখন আমাদের প্রতি জুলুম আসলো, নির্যাতন আসলো, তখন আমরা আরও ক্ষিপ্র হয়ে উঠলাম, আমরা আরও উদ্দীপ্ত হয়ে উঠলাম যে না, যেভাবে হোক এবার পরিবর্তন আনাই লাগবে। জুলাইয়ে বাংলা ব্লকেটের রেশ ধরে পরবর্তী কর্মসূচিগুলোতে ভিন্নতা আনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। আশরাফুল আলম আকাশ, চ্যানেল 24, ঢাকা। জুলাই অভ্যুত্থানে মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ গঠনের দ্বিতীয় দিনের শুনানি আজ। মামলার অন্য 2 আসামি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন। এরই মধ্যে চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে হাজির করা হয়েছে ট্রাইব্যুনালে। 1 জুলাই এ মামলায় প্রথম দিনের অভিযোগ গঠনের শুনানির সরাসরি সম্প্রচারিত হয় টেলিভিশন ও সামাজিক যোগাযোগ মাধ্যমে। সেদিন শুনানি করে রাষ্ট্রপক্ষ। আজ আসামি পক্ষের শুনানির কথা রয়েছে। জুলাই গণ অভ্যুত্থানের লক্ষ্য ছিল ফ্যাসিবাদের পতন, এবার লক্ষ্য বাংলাদেশের পুনর্গঠন। রাজশাহীতে পথসভায় একথা বলেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। হুঁশিয়ারি দেন, সীমান্তে বাংলাদেশিদের হত্যা বন্ধ না হলে লং মার্চ করবে এনসিপি। বিকল্প রাষ্ট্র কাঠামোর পথরেখা নিয়ে উত্তরের জেলা চষে বেড়াচ্ছেন এনসিপি নেতাকর্মীরা। ষষ্ঠ দিনে জুলাই পদযাত্রা শুরু হয় চাঁপাইনবাবগঞ্জের শান্তির মোড় থেকে। বাতেনখার মোড়, নিমতলা সহ বেশ কিছু এলাকা ঘুরে যা শেষ হয় নবাবগঞ্জ সরকারি কলেজ চত্বরে। সেখানে পথসভায় দলটির আহ্বায়ক হুঁশিয়ারি দেন, হত্যা বন্ধ না হলে সীমান্ত অভিমুখে লং মার্চ করবে তাদের দল। দেশের মৌলিক সংস্কার ও জুলাই ঘোষণাপত্র কেউ আটকে রাখতে চাইলে প্রতিরোধের ঘোষণা দেন এনসিপির সদস্য সচিব। পরে পদযাত্রা পৌঁছায় রাজশাহীতে। রেলগেট, আলুপট্টি, সোনাদেঘির মোড় ঘুরে 0 পয়েন্টে হয় সমাবেশ।
আগামী ৩ আগস্ট আবারও মুজিববাদী সংবিধান পরিবর্তনের জন্য মাঠে নামার ঘোষণা দেন দলটির আহ্বায়ক। আর দলীয় লেজুর বৃত্তি ছাড়তে প্রশাসনের ক্যাডারদের কড়া হুঁশিয়ারি সার্জিস আলমের। ৩রা আগস্ট ২০২৫ সালে বাংলাদেশের জনগণ আবারও মুজিববাদের বিরুদ্ধে, আবারও মুজিববাদী সংবিধানের বিরুদ্ধে একত্রিত হবেন। যদি আপনি জেলা উপজেলা ডিসিএসপি হয়ে উঠতে পারেন, ওসি হয়ে উঠতে পারেন, তাহলে ভালো। যদি আপনি কোন দলের হয়ে উঠেন, তাহলে আওয়ামী লীগের সময়ের কথা মনে করুন, আপনার পরিণতি ওই একই রকম হবে। পথসভায় আরো বক্তব্য রাখেন দলের কেন্দ্রীয় নেতারা। সোমবার সকালে পথসভা শুরু হবে নাটোর থেকে। সানজিদা শান্তা, চ্যানেল 24। সংস্কার বিরোধী প্রমাণে বিএনপির বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গুলশানে সংবাদ সম্মেলনে তিনি বলেন, যারা নির্বাচন পেছাতে চায় তারাই গণ অভ্যুত্থানের পক্ষে নয়। বর্তমান বাস্তবতায় সংখ্যানুপাতিক হারে নির্বাচন সম্ভব নয় বলেও মনে করে বিএনপি। নির্বাচন, সংস্কার ও সাম্প্রতিক বিভিন্ন ইস্যু নিয়ে গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে বিএনপির এই সংবাদ সম্মেলন, যেখানে অংশ নেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছাড়াও স্থায়ী কমিটির 2 সদস্য। লিখিত বক্তব্যের পর প্রশ্নোত্তর পর্বে মির্জা ফখরুল অভিযোগ করেন, বিএনপি সংস্কারের বিপক্ষে এমন কথা বলে একটি মহল অপপ্রচার চালাচ্ছে। মন্তব্য করেন, যারা নির্বাচন পেছাতে চায় তারাই গণ অভ্যুত্থানের পক্ষে নয়। আমি উদ্দেশ্য প্রণোদিত ছাড়া কি বলবো? একটা গোষ্ঠীর বিএনপিকে আপনার লাইন করা, তাকে ভুলভাবে চিত্রিত করার প্রচেষ্টা চালানো মাত্র। কোনো একজন ব্যক্তি বা কয়েকজন ব্যক্তি গোষ্ঠী তার একটা ভুল প্রচারণা, মিথ্যা প্রচারণা সমানে করে যাবেন, আর সেটাতে তারা মনে করবে যে জনগণ খুব সাড়া দিচ্ছে। জনগণ সাড়া দিচ্ছে না। আপনার নির্বাচনকে যারা বিলম্বিত করতে চায় তারা নিশ্চয়ই গণতন্ত্রের পক্ষের শক্তি নয়, তারা নিশ্চয়ই জুলাই আগস্টের বিপ্লবের পক্ষের শক্তি নয়। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদের আশা, সংস্কারের বিষয়ে রাজনৈতিক দলগুলোর সাথে সরকার ঐকমত্যে পৌঁছাবে, তবে কালক্ষেপণ কখনোই কাম্য নয়। আশা করি আমরা একটা ঐকমত্যে পৌঁছাতে পারবো। আলাপ আলোচনা হচ্ছে, তবে এটা দীর্ঘ আলাপ আলোচনা আমাদের কাম্য নয়। এই বিষয়ে আরও অল্প সময়ের মধ্যে সবার সাথে আলোচনা করে মানে খুব গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে, সাংবিধানিক বিষয়গুলোতে ঐকমত্যে আসা যাবে। আসতে পারলে ভালো, আমরা আশাবাদী। দেশের বর্তমান বাস্তবতায় সংখ্যানুপাতিক হারে নির্বাচন সম্ভব নয় বলে মনে করেন স্থায়ী কমিটির আরেক সদস্য নজরুল ইসলাম খান। জানান, প্রয়োজনে এই বিষয়ে সরকারের সাথে আলোচনা করবে বিএনপি। খুব চিন্তা ভাবনা করে বড় সিদ্ধান্ত পরিবর্তন করতে হয়। এটা কোনো মানে বিশেষ কোনো দলের সুবিধা হবে এরকম সিস্টেমে, সে কারণে করতে হবে, এটা কোনো এটা হয় না। কিন্তু তারপরেও বিষয় যখন আসবে আমরা আলোচনা করব, আমাদের আলোচনা করতে কোনো বাধা নাই। সংস্কার কমিশনের 243টি সুপারিশের মধ্যে 141টিতে আংশিকভাবে বিএনপি একমত হয়েছে বলে জানানো হয় সংবাদ সম্মেলনে। শাহনেওয়াজ পাবলু, চ্যানেল 24, ঢাকা। জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকারের ভোট ও সংখ্যানুপাতিক পদ্ধতির দাবি ষড়যন্ত্র নয়, জামায়াতের দলীয় এজেন্ডা। এ মন্তব্য করেছেন দলটির নায়েবে আমির ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। রাজধানীর গুলশানে এক অনুষ্ঠানে তিনি বলেন, ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠানে তাদের আপত্তি নেই, কিন্তু যেন তেন নির্বাচন চায় না তাদের দল। দাবি করেন, বিভাজন দেখা দিলেও মানসিকভাবে ঐক্যবদ্ধ জুলাইয়ের শক্তি। জানান, জামায়াতে ইসলামের কোনো প্রতিপক্ষ নেই, প্রতিদ্বন্দ্বী আছে। ট্রেডিশনাল ইলেকশনের বিপরীতে আমরা পিআর চাচ্ছি, আমরা লোকাল গভর্নমেন্ট ইলেকশন, জাতীয় ইলেকশনকে চাচ্ছি। এটা আমাদের দলীয় এজেন্ডা, অন্যদের অন্য এজেন্ডা আছে। সুতরাং প্রত্যেকের দলের এজেন্ডা ডিফারেন্ট হইলেই বানসালের ষড়যন্ত্র হচ্ছে, ইলেকশন চাচ্ছে না, ঠিক নাই, এগুলো বলাটা আমি মনে করি ষড়যন্ত্রের একটা অংশ হতে পারে। দলীয় কর্মসূচিতে অংশ নিতে সিলেট গেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ বিএনপির কেন্দ্রীয় নেতারা। এ বিষয়ে আরও খবর জানাবো আপনাদের। সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী আজহারউদ্দিন শিমুল। শিমুল, এ বিষয়ে সবশেষ কী তথ্য আছে আপনার কাছে জানাবেন? মামুন, আমি এই মুহূর্তে আছি সিলেটের হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজার শরীফে। এখন থেকে প্রায় 10 মিনিট আগে এখানে আসছিলেন
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এখানে এসে তিনি মোনাজাত করেছেন দরগায়। তারপর তিনি এখানে প্রায় 5 থেকে 7 মিনিট তিনি অবস্থান করার পর তিনি চলে গেছেন হোটেলে। সেখান থেকে তিনি আসলে বিএনপির যে আজকে আনুষ্ঠানিক যে প্রোগ্রাম রয়েছে সেখানে তিনি যুক্ত হবেন। নগরীর যে পাঠানটুলা এলাকার সানরাইজ কমিউনিটি সেন্টার রয়েছে সেখানে তিনি যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিকের আয়োজনে যে আজকের প্রোগ্রাম রয়েছে বিশেষ দোয়া এবং মোনাজাত এবং বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আশু রোগ মুক্তি কামনায় কিন্তু এই বিশেষ দোয়া এবং মোনাজাত অনুষ্ঠিত হবে, সেখানে তিনি যোগদান করবেন। এই প্রোগ্রামটি চলবে বেলা 11টা থেকে বিকাল 3টা পর্যন্ত। সেখানে আসলে জেলা এবং মহানগর বিএনপির নেতাকর্মীরা ইতিমধ্যে কিন্তু অনুষ্ঠানস্থলে যাওয়া শুরু করেছেন। কিছুক্ষণ পরে সেই অনুষ্ঠানটি আসলে শুরু হবে। আমাদেরকে বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে আজকে সারাদিনই মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কর্মসূচি রয়েছে। তার মধ্যে তিনি বেলা 2টার দিকে নগরীর যে একটি হোটেলে তিনি জুলাই যারা শহীদ হয়েছিলেন এবং আহত পরিবারের সাথে তিনি একটি মত বিনিময় সভা করবেন এবং তাদেরকে সেখানে সংবর্ধনা দেওয়া হবে। এই প্রোগ্রাম শেষ করে তিনি আজকের যে আলোচ্য সূচি রয়েছে সেগুলো শেষ করে তিনি ঢাকার দিকে রওনা হবেন বলে আমাদেরকে জেলা বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে। এবং কিছুক্ষণ পর নগরীর সানরাইজ সেন্টারে কিন্তু অনুষ্ঠান শুরু হবে। সেই খবর হয়তো পরবর্তী বুলেটিনে আপনাদের জানানোর চেষ্টা করব। ধন্যবাদ আপনাকে। নিশ্চয়ই আমরা পরবর্তীতে আবার প্রয়োজনে আপনার কাছে ফিরব। দর্শক, সিলেট থেকে জানাচ্ছিলেন সহকর্মী আজহারউদ্দিন শিমুল। খবর পরের প্রসঙ্গে যাচ্ছে। এশিয়া জয় করে বিশ্বকাপ খেলার স্বপ্ন নারী ফুটবলারদের। সর্বোচ্চ সহযোগিতার প্রতিশ্রুতি দিয়েছে বাফুফে। এশিয়ান কাপ বাছাইয়ের সফল মিশন শেষে রাতে দেশে ফিরেছে বাংলাদেশ দল। বিমানবন্দরে আনুষ্ঠানিকতা শেষে মধ্যরাতে হাতির ছেলে আফিদা, ঋতুপর্ণা, মনিকা চাকমাদের দেয়া হয়েছে সংবর্ধনা। যদিও আড়ম্বর আয়োজনে ফুটবলারদের জন্য ছিল না কোনো চমক। আর্থিক পুরস্কার ঘোষণা ছাড়াই শেষ হয় অনুষ্ঠান। ঘুমন্ত শহর, তারপরও নগরীর এক কোণে আলো ঝলমলে। ইতিহাস গড়া নারী ফুটবলারদের বরণ করে নিয়েছে ফুটবল ফেডারেশন। ওরা এশিয়ান কাপ বাছাইয়ের গ্রুপ চ্যাম্পিয়ন। মিয়ানমার থেকে ব্যাংকক, এরপর মধ্যরাতে হাজির ঢাকায়। রাত 2:30টায় সংবর্ধনা দেওয়ার কথা থাকলেও সময় পেরোয়, গভীর রাত আরও গভীর হয়। সঙ্গী ভ্রমণ ক্লান্তি, তারপরও উচ্ছ্বাসের কমতি ছিল না চোখে মুখে। হাতের জেল অ্যাম্ফি থিয়েটারে ফুলের শুভেচ্ছায় সিক্ত আফিদা, ঋতুপর্ণারা। প্রথমবার এশিয়া কাপের মূল পর্বে খেলবে। বিশ্বকাপ নিয়েও দেখছে স্বপ্ন। আমরা আপনাদেরকে নিরাশ করব না। আমরা শুধু এশিয়া না, আমরা বিশ্ব মঞ্চে বাংলাদেশকে নিয়ে যেতে চাই। র্যাঙ্কিংয়ে 73 ধাপ এগিয়ে থাকা মিয়ানমারের বিপক্ষে অবিস্মরণীয় জয়। আগে পরে বাহরাইন ও তুর্কমেনিস্তানকে গুড়িয়ে দিয়েছে নারী দল। মাঝরাতে বাফুফের আয়োজন নিয়েও প্রশ্ন তুলেছে অনেকে। তবে দু ফুটবলারের ভুটান যাত্রার কথা বিবেচনা করে নিয়েছে তড়িঘড়ি সিদ্ধান্ত। স্বাভাবিকভাবে সমর্থক উপস্থিতি হয়নি প্রত্যাশা অনুযায়ী, তবে বিজয়ীদের নেই কোনো অভিযোগ। ফুটবলার কোচ সবার কণ্ঠে সুদিনের গল্প। সবশেষ 9 থেকে 12 সপ্তাহ আমাদের অনেক কঠোর পরিশ্রমের মধ্য দিয়ে যেতে হয়েছে। মেয়েদের ছাড়া আজ আমরা এখানে থাকতে পারতাম না। ওরা যা করেছে সেজন্য তাদের ধন্যবাদ। বাফুফের সভাপতি থেকে সংস্কৃতি উপদেষ্টা, সাবেক অধিনায়ক আমিনুল ইসলামও ফুটবলারদের প্রশংসায় পঞ্চমুখ, যদিও আর্থিক পুরস্কারের ঘোষণা আসেনি। This really speaks a volume of who you are and what you guys are made of. Bangladesh is proud to have you. আপনারা এগিয়ে যান, পিছিয়ে থাকতে হবে না। সমস্ত সাপোর্ট, সমস্ত দোয়া এবং সমস্ত অভিজ্ঞতা কাজে লাগাবো আপনাদের সাপোর্ট দেওয়ার জন্য। আগামী বছর অস্ট্রেলিয়ায় এশিয়া কাপ খেলবে নারী ফুটবল দল। স্বপ্ন পূরণে সেরা প্রস্তুতির প্রতিশ্রুতি। আরিফুল ইসলাম, চ্যানেল 24, ঢাকা। রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে অবস্থান কর্মসূচি পালন করছে চাকরি হারানো বিডিআ সদস্যরা। এ নিয়ে আরো খবর জানাবো, যুক্ত হচ্ছেন সহকর্মী সুলতান মাহমুদ আরিফ। আরিফ, কতক্ষণ চলবে এই অবস্থান কর্মসূচি? সরকার পক্ষ থেকে কেউ কি কোনো যোগাযোগ করেছে?
মামুন তারা ঠিক সকাল 9টা নাগাদ এখানে অবস্থান কর্মসূচি যে বিষয়টি সেটি তারা শুরু করেছেন এবং বিভিন্ন জায়গা থেকে বিডিআরের যে সদস্যরা রয়েছেন যারা বিগত আওয়ামী লীগের আমলে চাকরি হারিয়েছেন তারা এখানে একত্রিত হয়েছেন এবং দেশের বিভিন্ন প্রান্ত থেকে তারা এসে এখানে একত্রিত হয়েছেন এবং ঠিক 11টা নাগাদ তারা এখানে অবস্থান কর্মসূচি পালন করবেন এবং তারা বলছেন যে তাদের আজকের কর্মসূচি থেকে তারা মূলত 3টি দাবি তারা তুলে ধরেছেন যে তাদের যে যতজন অর্থাৎ প্রায় তারা বলছেন যে প্রায় 9,000-এর মতো চাকরিচ্যুত যে বিডিআর সদস্যরা রয়েছে তাদেরকে চাকরিতে পুনর্বহাল সহ তারা বেশ কয়েকটি দাবি তারা তুলে ধরেছেন ক্ষতিপূরণ সহ দাবিগুলো বাস্তবায়নের যে বিষয়টি সেটির একটি প্রজ্ঞাপন তাদেরকে দিতে হবে। তারা এর জন্য আজকের ঠিক 11টা নাগাদ একটি আলটিমেটাম দিয়েছেন। এর ভিতরে যদি তাদের দাবি পূরণ করা না হয় তাহলে শাহবাগ থেকেই তারা প্রধান উপদেষ্টা যে বাসভবন সেই বাসভবনের দিকে তারা যাত্রা করবেন। তবে এখন পর্যন্ত বলা যায় যে তাদের যে উপস্থিতির যে বিষয়টি সেটি কিন্তু এখানে তৈরি হচ্ছে এবং বিডিআরের সদস্যরা এখানে এসে একত্রিত হচ্ছেন এবং পাশাপাশি বিডিআরের সদস্যদের যে পরিবার রয়েছে তারাও কিন্তু এখানে একত্রিত হয়েছেন। এবং আপনি জানেন মামুন, এর আগেও 5 আগস্টের পরেই ঠিক কয়েক দফায় যে বিডিআরের সদস্যরা তারা তাদের চাকরিতে পুনর্বহাল এবং এতদিন যে তাদের চাকরি ছিল না তাদের এই যে ক্ষতিপূরণ, এই ক্ষতিপূরণের দাবি এবং চাকরিতে পুনর্বহালের দাবিতে তারা বেশ কয়েকবার কিন্তু তারা আন্দোলন করেছেন এবং সচিবালয় সহ যমুনা অভিমুখী সহ বিভিন্ন ধরনের নানান কর্মসূচি তারা দিয়েছেন এবং আজকে শেষ আলটিমেটাম দিয়েছেন 11টা নাগাদ। যদি আলটিমেটাম তাদের দাবি পূরণ না হয় তাহলে তারা শাহবাগ থেকে যমুনার দিকে তারা যাত্রা করবেন। এখন শাহবাগে তারা অবস্থান করছেন। মামুন, ধন্যবাদ আপনাকে। রাজধানী শাহবাগ থেকে জানাচ্ছিলেন সহকর্মী সুলতান মাহমুদ আরিফ।